জুতো রাখার কোনো প্রয়োজনীয়তা নেই, জুতো পরেই ঢোকা যাবে বললো। আর জয়ন্তকে কিন্তু এখানটায় এক চক্কর দেয়া করেছি। গোল্ডেন টেম্পলে কিন্তু কোনো গোল্ড নেই, দেখুন কি সূক্ষ্ম কাজ। আপনার নাম কি? লোকেশ। ধোকা মানে সেই ধোকা নয়, এখানে ধোকা মানে হচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। গান্ধীজি কি 3 मंदिर। गुड मॉर्निंग। आज 29 नवम्बर 2024 আর আমরা এখন আছি কাঠমান্ডু, নেপালের রাজধানী কাঠমান্ডুতে। গতকাল আমরা এখানে সন্ধ্যেবেলায় এসে পৌঁছেছি। আমাদের এই কাঠমান্ডু হচ্ছে নেপাল ভ্রমণের শেষ গন্তব্য ছিল। আমরা গতকাল এখানে এসে পৌঁছেছি। এবার আমরা আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি কাঠমান্ডু সাইট সিন করতে। এখন টাইম হয়ে গেছে 8:16। এখন আমরা যাচ্ছি বালাজু বাস স্ট্যান্ডের দিকে। ওইখান থেকে আমরা ডাইরেক্ট পশুপতিনাথ মন্দিরের বাস অথবা কোনো ক্যাব অথবা গাড়ি এগুলো পাবো, যেগুলো রুটে চলে আর কি। আলাদা করে কোনো ক্যাব বা বাইক নয়। তো ওইখান থেকে ডাইরেক্ট পশুপতিনাথ মন্দিরে বাস পাওয়া যায়, এটুকু যা খোঁজখবর নিয়ে জানতে পারলাম। তাই আমরা ওখানে যাচ্ছি। আর আমাদের হোটেল থেকে এটা 750 মিটার, মানে পায়ে হেঁটে মিনিট 10 টাইম লাগবে। তো ওই উদ্দেশ্যেই এখন আমরা চলেছি। এটা বালাজু চক। জাস্ট আমরা 10 মিনিট হাঁটলাম আর পৌঁছে গেলাম। আমাদের গতকাল ওইখানে বাস থেকে নামিয়েছিল ওই রকম জায়গায়। জাস্ট এসে দাঁড়িয়েছি আর একটা বাস পেয়ে গেছি পশুপতিনাথ মন্দির যাওয়ার জন্য। প্রথমে একটা বাস বলছিল যে পায়ে হেঁটে যেতে হবে অন্য কোনো জায়গায়, তারপরে ওখান থেকে বাস পাবো। কিন্তু এখানে তার পিছনেই একটা বাস আসছিল আর আমরা বাসে উঠে বসে পড়েছি। আর বসার জায়গাও পেয়ে গেছি দুজনে। খুব একটা ভিড় নেই, বাস ফাঁকাই বাস। বাস আমাদের ঠিক এই মোড়ের কাছে নামিয়ে দিল। এই মোড়টা, এই যে চকটা আছে, এটার নাম মিত্র পার্ক। এখানে নামতে হবে, নেমে বাঁ হাতে এই যে রাস্তা নেমে গেছে এই দিক দিয়ে যেতে হবে। আমরা এখন এই দিক দিয়ে যাব। বাসে আসলে বলে আমাদের বেশ টাইম লাগলো, মোটামুটি 20 মিনিট টাইম নিয়েছে। যদি এটা অন্য কোনো রাইডে আসতাম তাহলে হয়তো 10-15 মিনিটের মধ্যেই চলে আসতাম। 10 থেকে 15 মিনিট লাগতো, কিন্তু এটা 20 মিনিটে একটু বেশি লেগেছে। 25 মিনিট, আধা ঘন্টা মতো। অনেক জায়গায় আস্তে আস্তে বাস এসছে দাঁড়িয়ে। ভাড়া নিল আমাদের কাছে 120 NC করে এক একজনার। যেখানে আমাদের বাস নামিয়েছে ওখান থেকে 917 মিটার। পায়ে হেঁটে 2 মিনিট মতো লাগবে দেখাচ্ছে। দেখি কতক্ষণে পৌঁছায়। হয়তো 2 মিনিটের জায়গায় 5 মিনিটও লাগতে পারে, আমরা তো জানি না। এবার আমাদের এই যে ডান দিকের রাস্তাটা নিতে হবে। তবে এখানকার রাস্তায় কিন্তু দারুণ ট্রাফিক, লোকজন, গাড়ি, ভিড় বেশ ভালোই। জুতো খুলে তারপরে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হয়। কিন্তু আজকে এবং আগামীকাল এই 2 দিন মন্দিরে একটা বিশেষ রিচুয়াল আছে। যাদের মা বাবা মারা যায় তারা এই বছরে একবার এই মন্দিরে এসে পুজো দেয়। বিভিন্ন দিকে আমার পুজো হচ্ছে, এই দেখুন, এই সমস্ত দিকে পুজো হচ্ছে এই যে। তো সেই জন্য আজকে আর জুতো রাখার যে জায়গাটা আছে সেটা বন্ধ হয়ে যাবে 10টার সময়। তার জন্য জুতো রাখার কোনো প্রয়োজনীয়তা নেই, জুতো পরেই ঢোকা যাবে বললো। যাই হোক, তাও আমরা চেষ্টা করব বাইরে কোথাও জুতো রেখে তারপরে মন্দিরের ভেতরে প্রবেশ করার। আমরা চলে এসেছি পশুপতিনাথ মন্দিরে মেন গেট, মুখ্য দুয়ার যেখানে আছে তার সামনে। এই যে মেন গেট।
এখন সকাল 9:30 বাজে, আমরা পৌঁছে গেলাম পশুপতিনাথ মন্দিরে। মন্দিরের ভেতরে কিন্তু কোনো রকম ক্যামেরা, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি কোনো কিছু অ্যালাউ নেই, না মোবাইল না কোনো ক্যামেরা, কোনো কিছু। তাই ভেতরটা তো আপনাদেরকে দেখাতে পারবো না। লাইনে দাঁড়িয়ে পড়েছি আমরা, অল্প একটু লাইন আছে, একটুখানি লাইন। 10-15 মিনিটের মধ্যে খুব সুন্দর দর্শন হয়ে গেল। মন্দির যাওয়ার পথে এরকম প্রচুর মন্দির পুজো দেওয়ার সামগ্রী রয়েছে। ট্রাফিক দেখুন, দারুণ ট্রাফিক এই কাঠমান্ডুর রাস্তাতে। বাইরে এসে আমরা এই মোড়ের মাথায় দাঁড়িয়ে গেছি, এখান থেকে বৈদ্যনাথ যাওয়ার গাড়ি পাওয়া যাবে। একটা ছোট টেকার পেয়ে গেছি, আমরা ওটাতেই বসে পেয়েছি, বাসের অপেক্ষা করলাম না। চলে এলাম আমরা বৈদ্যনাথ মন্দিরে, কাছাকাছি একদম আমাদেরকে নামিয়ে দিল। জায়গাটার নাম আমি ঠিক জানি না, একদম বৈদ্যনাথ বলেই আমি উঠেছিলাম গাড়িতে। 20 টাকা এনসি করে মাথা পিছু ভাড়া নিল, দুজনে আমাদের 40 এনসি লাগলো। এখানে কিন্তু এন্ট্রি নিতে গেলে টিকিট লাগবে, প্রবেশ মূল্য 100 এনসি করে সার্ক কান্ট্রির জন্য, আর আদার্স ফরেন কান্ট্রির জন্য 400 এনসি। এখানে আমাদের একটা বুকলেট দিল, এই বুকলেটে সমস্ত জায়গা দেওয়া রয়েছে, কোথায় কোথায় ঘুরতে হবে। এই যে বুকলেটটা একটু পড়ে দেখে নিতে হবে। এই বুদ্ধ স্তূপাটার আমরা একটু প্রদক্ষিণ করি, তারপরে এই চারিদিকটা ঘুরে দেখে তারপরে আপনাদেরকে ডিটেলস বলছি। বৈদ্যনাথ স্তূপা একটি নেপালের সবথেকে জনপ্রিয় স্তূপা বা গুম্ফা। এখানে অনেক সিনেমার শুটিং হয়েছে। এই রকম কথিত আছে, এই বৈদ্যনাথ স্তূপার যদি আপনি একবার ক্লকওয়াইজ পরিক্রমা করেন তাহলে আপনার সব পাপের মুক্তি হয়। 1959 থেকে এটি তিব্বতিয়ানদের রিফিউজির ক্যাম্পের কাজ করে। 17 শতকে লিচ্ছবি রাজাদের আমলে এটি প্রথম কনস্ট্রাকশন হয়েছিল। অনেকবার এটি রিডেভেলপমেন্ট হয়েছে। আমার পিছনে যে ক্যাফেগুলো দেখতে পাচ্ছেন, এখানে থেকে কিন্তু এই বৈদ্যনাথ মন্দিরের একটা দারুণ ভিউ পাওয়া যায়। দেখি আমরা কোনো একটা ক্যাফের উপরে যাব। লিচ্ছবি রাজারা এই বৌদ্ধ মন্দির প্রতিস্থাপন করেন। 1989 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ আখ্যা পায় এই মন্দির। দেখি এবার এখানে কোন রেস্টুরেন্টে ঢোকা যায়। আর আমরা মোটামুটি একটা চক্কর মেরে নিয়েছি এটা, তো এবার কোনো একটা রেস্টুরেন্টে যাব। এখানে কিন্তু অনেক ক্যাফে আর রেস্টুরেন্ট আছে, আর বিভিন্ন দোকান আছে, সুভিনিয়ারের বিভিন্ন রকম দোকান আছে, তাছাড়া জামা কাপড়ের দোকান তো রয়েছে। আমরা এই ক্যাফেটাতে ঢুকছি, এখান থেকে কিন্তু এই রুফটপ থেকে এই বৌদ্ধ মন্দিরের দারুণ একটা ভিউ পাওয়া যায়, সেটাও দেখা হবে আর কিছু খাওয়াও হবে। ওপর থেকে কি সুন্দর রুফটপ থেকে ভিউটা দেখুন, শুধু দারুণ লাগছে। একটু কফি খেয়ে নিলাম, আর জয়ন্তকে কিন্তু এখানটায় এক চক্কর দেয়া করেছি, একদম ক্লক ওয়াইজ এক চক্কর দিয়েছে। এতে নাকি
জীবনে শান্তি ফিরে আসে, তাহলে জয়ন্তর যদি আরও কিছু শান্তির সঙ্গে শান্তিময়িনী ফিরে আসে তাহলে আরও ভালো হবে। আমরা এবার যাব পাটন দরবার স্কোয়ার। ওই বুদ্ধ মন্দির থেকে বেরিয়ে আমরা ক্যাব প্রথমে দেখলাম অ্যাপে, তো ওখানে 550 NC বলছে। ও, তো ক্যাবে ভাড়া বলছিল 550 NC। তো তারপরে আমরা জিজ্ঞেস করলাম, বললো এখান থেকে রত্না পার্ক যেতে হবে, রত্না পার্ক থেকে আরও 2 কিলোমিটার গেলে পাটন দরবার স্কোয়ার। এখান থেকে রত্না পার্ক দূরত্ব 5 কিলোমিটার। দেখুন 7 কিলোমিটারের জন্য 550 NC ক্যাব ভাড়া চাইছে, তাও অ্যাপে। যাই হোক, এখন আমরা একটা বাস পেয়ে গেছি সামনে দিকে, সবসময় বাস যাচ্ছে, বাসে উঠে পড়েছি। প্রথমে লেডিস সিটে বসে পড়েছিলাম, কারণ পড়তে পারি না তো, নেপালিতে কিছু লেখা ছিল। যাই হোক, আবার বসলাম এখানে ইঞ্জিনের ওপরে, এখানটায় বসতে হয়েছে। আচ্ছা, বাস। আমরা রত্না পার্কে চলে এসেছি। এই যে এটা হচ্ছে রত্না পার্ক, এই জায়গাটাকে বলছে রত্না পার্ক। এই রত্না পার্ক পর্যন্ত আসতে আমাদের বাসে ভাড়া নিল 60 NC দুজনের, এক একজনের 30 NC করে। আর আমরা সকালে যে বালাজু থেকে এসেছিলাম, যেখানে বাসের ভাড়া নিয়েছিল 120 NC, ওটা দুজনের ভাড়া। আমাদের কাছে বোকা বানিয়ে ডবল নিয়ে নিয়েছে, 240 NC নিয়েছিল। যাই হোক, এখন একটুখানি ওপর দিয়ে হেঁটে এবার যেতে হবে আমার এই ওভারব্রিজটা দিয়ে। আমাদের এই পুল চকে নামিয়ে দিল। এইখান থেকে পাটন দরবার স্কোয়ার, এই যে এই পিছনেই আমার এখানে নামিয়েছে। বাঁ দিক দিয়ে আমাকে কিছুটা হাতে হেঁটে যেতে হবে, 900 মিটার মতো আছে। আর এইখান থেকে আমাদের হাঁটা পথ। আর ললিতপুরে এই পাটন দরবার স্কোয়ার আছে। যদি আপনি গাড়ি বা ট্যাক্সি হায়ার করেন তাহলে কিন্তু একদম উপর পর্যন্ত যাবে, কিন্তু যদি আপনি এরকম প্রাইভেট বা এরকম যদি আপনি পাবলিক ট্রান্সপোর্ট করে আসেন তাহলে কিন্তু এখান থেকে আপনাকে হাঁটতে হবে। আচ্ছা, আমরা আবার একটা এরকম টেম্পো গাড়ি নিয়ে নিয়েছি। এখান থেকে 900 মিটার হাঁটবো, তার থেকে পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে টেম্পো গাড়িটা, তাই টেম্পো গাড়ি নিয়ে নিয়েছি। আমাদের ওখানে হাইস গাড়িটা নিল, ওইখানটায় যে নামালো ওটা 20 টাকা করে ভাড়া নিয়েছে, 20 NC করে, দুজনে 40 NC। আবার ওখান থেকে যে টেম্পোটা পেলাম এই 900 মিটার আসার জন্য, আবার এখানে 20 টাকা করে ভাড়া নিয়েছে, 40 NC এখানেও লাগলো। তো এই আমরা পাটন দরবার স্কোয়ারের সামনে চলে এসেছি। এই পাটন দরবার স্কোয়ারে ঢোকার জন্য 250 NC করে আমাদের টিকিট লাগলো, দুজনে 500 NC। আর এখানে অনেক স্কুলের বাচ্চারা ঘুরতে এসছে। এইগুলো কিন্তু ইটের স্ট্রাকচার আছে, তারপরে এরকম কাঠের কারুকার্য করা সব আছে। এতক্ষণ ধরে আমরা যা দেখছিলাম সব কাঠের, এইখানে এসে আমরা ইটের মন্দির দেখতে পাচ্ছি, ওই টেরাকোটা স্টাইলে। আর তারপরে তার উপরে এই কাঠের কাজ করা আছে, দারুণ হিন্দু দেবদেবীর মূর্তির কাজ। অপূর্ব সুন্দর, দেখুন পিতলের কিরকম মূর্তি। এইগুলো সব কিন্তু প্যাগোডা স্টাইলে। এখানে LED স্ক্রিনে ভিডিও চলছে কিভাবে কাঠের কাজগুলো করা হয়, দেখুন কত সূক্ষ্ম কাজ। আর এখানে এই সমস্ত কাজ করে রাখা আছে। এই সব ইটের স্ট্রাকচার, টেরাকোটার ইট, একদম সলিড ইটগুলো, দারুণ।
তার উপরে এরকম কাঠের স্ট্রাকচার, একদম গায়ে অপূর্ব কাজ। ললিতপুরের মল্ল রাজারা এই পাটন দরবার স্কয়ার তৈরি করে। দেখুন নিচেটা মাটি দিয়ে লেপেছে। 1667 সালে এই মুখ্য দুয়ার এই দরবার স্কয়ার তৈরি হয়। আর 2015 সালে যখন ভূমিকম্প হয়েছিল তখন কিন্তু এই দরবার স্কয়ারেরও অনেক ক্ষতি হয়। এই ওপরটা থেকে এখানে ভিউটা দেখুন, ওপর থেকে কি সুন্দর লাগছে। ছোট ছোট মাছ রয়েছে এখানে, ওই দেখুন মাথা বাড়ি ছিল, ওই যে তালাটা দেখুন। এরকম তালা কিন্তু আপনাদের দেখিয়েছিলাম আমরা যখন হিমাচল গেছিলাম, তখন ওখানে লক্ষ্মীনারায়ণ মন্দিরে এরকম তালা ছিল। আর এটা গোল্ডেন গেটওয়ে, এটা হচ্ছে তালেজু মন্দির। আর এইখানে রয়্যাল রাজাদের একমাত্র এন্ট্রি, আর পূজারীদের এন্ট্রি, আমাদের জন্য এখানে এন্ট্রি নয়। আর দশমীর সময় এখানে অনেক বড় ফেস্টিভ্যাল হয় এই জায়গাটাতে। গোল্ডেন ডোর যেখানে আছে সেখানে বড় ফেস্টিভ্যাল হয় দশই। তো আমরা এখন সিঁড়ি দিয়ে কিছুটা উপরে যেতে পারবো, সেটা যাব। ললিতপুর শহরের কেন্দ্রস্থলে অবস্থিত কাঠমান্ডু 3টি দরবার স্কয়ারের মধ্যে এটি একটি। এই পাটন দরবার স্কয়ার লাল মেঝে, লাল ইট দিয়ে এবং টালি দিয়ে তৈরি। 136টি দরবার এবং 55টি মন্দির রয়েছে এখানে। 1667 সালে মুখ্য দরবারটি তৈরি হয়েছিল। রাজা সিদ্ধি নরসিংহ মল্ল দ্বারা নির্মিত হয়েছিল। মল্ল রাজাদের এটা দরবার ছিল, প্রায় 600-700 বছরের পুরনো এটা। আর দশমীর সময় এখানে পঞ্চবলি হয়, বড় পুজো হয়। এদিকে কিন্তু অনেক মন্দির আছে প্যাগোডা স্টাইলে, ছোট বড়, কোনোটা 3টে, কোনোটা 4টে, কোনোটা 5টা চালার অনেক মন্দির আছে। কৃষ্ণ মন্দির পাটন দরবার স্কয়ারের মুখ্য এবং গুরুত্বপূর্ণ মন্দির। রাজা সিদ্ধি নরসিংহ মল্ল দ্বারা নির্মিত হয়েছিল। এই মূর্তিটা দেখুন কি অপূর্ব এর হাতের কাজ। এই হলো পাটন দরবার স্কয়ারের কৃষ্ণ মন্দির। 2015 সালে ভূমিকম্পে এই পাটন দরবার স্কয়ারের একটি বড় অংশ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে পড়ে। তারপর এটি পুনরায় আবার সংরক্ষণ করা হয়। অন্যান্য দরবার স্কয়ারগুলোর মতো এটিও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা পেয়েছে। এই কৃষ্ণ মন্দিরের থেকে ডান দিকে এই দিকে গেলে পড়বে গোল্ডেন টেম্পল। চলুন গোল্ডেন টেম্পল দেখে আসি। এ হলো ভীমসেন টেম্পল, আর এর ঠিক পিছনে রয়েছে গোল্ডেন টেম্পল। এই হলো গোল্ডেন টেম্পল। এই গোল্ডেন টেম্পলে এন্ট্রি ফি হচ্ছে 50 NC। আমাদের দুজনে 100 টাকার টিকিট লাগলো। গোল্ডেন টেম্পলে কিন্তু কোনো গোল্ড নেই, সব পিতলের পাত দিয়ে মোড়া সব মূর্তি, আর এবং মন্দিরটাও পিতলের পাত দিয়ে মোড়া। এই দেখুন, এটা থাঙ্কা পেন্টিং স্কুল, অপূর্ব। থাঙ্কা বানাচ্ছে, দেখুন কি সূক্ষ্ম কাজ। এতদিনে আপনাদেরকে ভালো করে থাঙ্কা দেখাতে পারছি, কি সূক্ষ্ম কাজ দেখুন।
আমরা আবার রত্না পার্কে চলে এলাম, একই ভাড়া লাগলো। এবার আবার সেই ওভারব্রিজ দিয়ে যাচ্ছি, কিন্তু তার আগে লাঞ্চ করতে হবে। आपका नाम क्या है? লোকেশ। যোগেশ। এই যোগেশ আমাদেরকে একটু হেল্প করে দিল। লাঞ্চ করতে হবে, লাঞ্চ করার জন্য এখানে একটা মিষ্টির দোকান দেখতে পেয়েছি, সেখানে আমরা এখন খাবো। এখানে নান ভাজছে আর তার সঙ্গে কি কি দেয় দেখছি। এই যে একটা সুন্দর লাঞ্চ করলাম আজকে, নান, ঘুগনি, একটা দারুণ মিষ্টি, রসমালাই টাইপের, দারুণ খেতে ছিল, আর সঙ্গে আরেকটা করে জিলাপি। তো সেই লাঞ্চ ফাঞ্চ করার পরে এখন আমরা যাব কাঠমান্ডু দরবার স্কোয়ারে। তো এখান থেকে জাস্ট 5 মিনিটের রাস্তা, 5-7 মিনিট লাগবে হেঁটে যেতে। আর আমরা ওই খাবারগুলো ভিডিও করতে পারলাম না, দোকানের যে ওনার ছিল সে খুব বিরক্ত প্রকাশ করছিল, তার জন্য আমরা আর ভিডিও করিনি। আমরা চলে এসেছি বসন্তপুর দরবার স্কোয়ার বা হনুমান ধোকা দরবার স্কোয়ার। জাস্ট 10 মিনিট আমরা হাঁটলাম ওইখান থেকে আর পৌঁছে গেলাম এখানে। কাঠমান্ডু 3টে দরবার স্কোয়ারের মধ্যে দ্বিতীয় হলো কাঠমান্ডু দরবার স্কোয়ার। কাঠমান্ডু ওল্ড রয়্যাল প্যালেসের সামনে ফোর্টইয়ার্ড আছে, সেই জায়গাটাকেই বলে কাঠমান্ডু দরবার স্কোয়ার বা হনুমান ধোকা দরবার স্কোয়ার। হনুমান ধোকা বলার কারণ দরবার স্কোয়ারের মুখ্য দুয়ারের রয়েছে হনুমানজির মূর্তি। এই বসন্তপুর দরবার স্কোয়ারে ঢোকার জন্য সার্চ দেশের জন্য যারা আছে তাদের কিন্তু 500 এন্ট্রি করে টিকিট, দুজনের 1000 টাকা নেপালিতে টিকিট কাটতে হলো আমাদেরকে। আমার ডান দিকে এটা হয়েছে কাঠমান্ডু দরবার স্কোয়ার। 2015 সালে ভূমিকম্পে মারাত্মকভাবে ক্ষতি হয় এই দরবার স্কোয়ারে, পুরো প্রায় ভেঙে গেছে। তারপরে এই দরবার স্কোয়ার পরিত্যক্ত করা হয়। ওই দেখুন ওই দিক দিয়ে ফাটল পুরো, আর এদিকগুলো ভেঙে গেছে। এগুলো কোনো রকমের ঠেকনা দিয়ে রাখা হয়েছে এটাকে, কিন্তু এগুলোর অবস্থাও খুব খারাপ। মূলত এখানে এক রাজার পরে দ্বিতীয় রাজার ঢাক ঢোল নাগাড়া বাজিয়ে অভিষেক করা হতো। গণেশজির মন্দির, অন্যান্য জায়গার মতো কিন্তু এখানেও সব প্যাগোডা স্টাইলে মন্দির আছে অনেক। এই দেখুন এদিকেরটা 3 চালা, এদিকেও 3 চালা, ওখানে 1 চালা, ওদিকে আরও মন্দির আছে। এইগুলো কিন্তু সব ইট দিয়ে মনে হচ্ছে মন্দিরগুলো, আর তার উপরে টালি। এই দেখুন বসন্তপুর দরবার স্কোয়ারে এরা কামদেব মন্দির। আজকে যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর ভিড়, প্রচুর স্কুলের স্টুডেন্ট এখানে এসছে। কোনো স্কুল থেকে হয়তো ঘোরাচ্ছে, আমরাও ঘুরছি আর ওদেরকেও পরপর দেখতে পাচ্ছি। আমার এরকম মনে হচ্ছে, হতে পারে অন্য স্কুলও এদিকে এসছে। এখানে অনেক মন্দির, রাজ বৈঠক, দরবার, রাজমহল, এই সমস্ত কিছু নিয়ে দরবার স্কোয়ার ছিল এক আকর্ষণীয় কেন্দ্র। এখানে রয়েছে কৃষ্ণ মন্দির, শিব পার্বতীর মন্দির, জগন্নাথ মন্দির, আরও অনেক মন্দির। এখানে কিন্তু অনেক মন্দির আছে। কাল ভৈরবের মূর্তি দেখুন বসন্তপুর দরবার স্কোয়ারে। কাঠমান্ডু দরবার ক্ষেত্রটি মল্ল ও সাহা রাজাদের প্রাসাদ ছিল প্রায় 500 বছর। 1200 থেকে 1700 সাল অবধি মল্ল রাজারা রাজত্ব করেন, তারপর ছিল সাহা রাজারা। রাজা প্রতাপ মল্লের সময়ে কাঠমান্ডু দরবার স্কোয়ারের ব্যাপকভাবে নির্মাণ কাজ হয়। এই যে হনুমান ধোকা, ধোকা মানে সেই ধোকা নয়, এখানে ধোকা মানে হচ্ছে মেন দরজা বা ফটক। এই যে হনুমান ধোকা, এর হচ্ছে এই হনুমানজির মূর্তি আছে এখানে, আর এইদিকে হচ্ছে এই গেট। কিন্তু এদিকে কনস্ট্রাকশন হচ্ছে, তাই আমাদের উল্টো দিকে ঘুরে ঢুকতে হবে, ওই দিক দিয়ে গিয়ে পিছন দিক দিয়ে ঢুকতে হবে। এটা হচ্ছে নাসাল চক। এখানেও কিন্তু 2015 সালে দারুণ ক্ষতিগ্রস্ত হয়। এই সব কিন্তু এগুলো রিপেয়ারের কাজ চলছে, কনস্ট্রাকশন হচ্ছে। এটাকে কিন্তু নর্থতলা দরবারও বলা হয়ে থাকে। 1770 সালে এই নর্থতলা দরবার তৈরি হয়, আর 2015 সালে এই ভূমিকম্পে কিন্তু এই নর্থতলা দরবার বেশ ক্ষতি হয়। তালেজু রাজারা তৈরি করে এগুলো, আর এই যে তালেজু রাজার সিংহাসন দেখুন। এই নৌতল্লা দরবার সব থেকে পরিচিত। পৃথ্বীনারায়ণ শাহর নেতৃত্বে নির্মিত নৌতল্লা একটি বিশিষ্ট রাজার প্রাসাদ। একটা এখানে পেন্টিং করা আছে, কাজগুলো দেখুন দেয়ালের গায়ে কাঠের।
অপূর্ব কাজ। এখানে রয়েছে তালেজু ভবানী মন্দির। 1565 সালে তৈরি হয় এই তালেজু ভবানী মন্দির। মল্ল রাজারা তৈরি করে, কিন্তু আমাদের এখানে ভেতরে ঢুকতে দিচ্ছে না, এখানে আমাদের জন্য ঢোকা নিষেধ। এছাড়াও এখানে একটি ফটো গ্যালারি এবং মিউজিয়াম আছে, কিন্তু তার ফটো বা ভিডিও তোলা যাবে না, তাই সেগুলো আপনাদের দেখাতে পারলাম না। ফটো গ্যালারি এবং মিউজিয়ামে রয়েছে মল্ল রাজাদের আমলে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র এবং সেই সময়কার ছবি। আমরা ভিতরে দেখলাম গদ্দা মহল বা মিটিং রুম বলছে ওটা। একদম দুদিকে হচ্ছে প্রচুর চেয়ার পাতা রয়েছে, সুন্দর একটা ঘর, উপরে ঝাড়বাতি দেওয়া, দারুণ লাগছিল। এই যে আমরা দরবার স্কোয়ার ঘুরে বেরোলাম, এখন মোটামুটি 3:45 বাজছে। দাঁড়ান একবার ঘড়িটা দেখে নিই, 3:58 বাজছে এখন। আমরা দরবার স্কোয়ার ঘুরে বেরোলাম, আর এখানে কিন্তু সব জায়গাগুলো মানে এই যত জায়গাগুলো আছে সব কিন্তু কাছাকাছি। আমরা শম্ভু ময়াচাতিয়া বা মাঙ্কি টেম্পল যাব, আর এখানে স্বয়ম্ভুর জন্য গাড়ি খুঁজছি, এখনো পর্যন্ত পাইনি। দাঁড়িয়ে রয়েছি, স্বয়ম্ভুর গাড়ি পাচ্ছে না, সব জায়গায় পাচ্ছি। আচ্ছা আপনার নাম? अच्छा थैंक यू। लास्ट स्टॉप में होगी। ओ हाँ लास्ट स्टॉपेज में माइक्रो मिलेगा। মাইক্রো। আচ্ছা আচ্ছা, এই মেয়েটি আমাদেরকে হেল্প করলো, বলছে আরও এগিয়ে যেতে, ওখান থেকে গাড়ি পাবো। একটা মাইক্রো গাড়ি পেয়েছি স্বয়ম্ভুর, অনেক কষ্টে। আমরা চলে এসেছি স্বয়ম্ভু মহাচাইতা মন্দিরে, আর এখন বিকেল 5টা বাজতে যাচ্ছে। আর মাইক্রো গাড়িটাতে যা ভিড় হয়েছিল না, ওখানে 12-13 জন বসার জায়গা, সেখানে মোটামুটি 25 জন ঢুকেছিলাম। আর পিছনে আমার বাঁদর দেখুন, এই দেখুন কত বাঁদর। এই টেম্পলটাকে কিন্তু মাঙ্কি টেম্পলও বলা থাকে। এখন কিছু সিঁড়ি আমাদেরকে উপরে উঠতে হবে, এদিকে আছে, এই সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে। এটাই আজকে আমাদের লাস্ট গন্তব্য, টেম্পল ঘোরা। তারপরে আমরা যাব থামেল মার্কেট। এখানে আসলে আপনাদের 300 থেকে 400 সিঁড়ি চড়তে হবে, আর পিছনের দিকে রাস্তা ধরে এলে গাড়ি পৌঁছে যায় মন্দিরের কাছে। ওখানে আপনাকে 50 থেকে 60টা সিঁড়ি চড়তে হবে। অনেকটা সিঁড়ি উঠে চলে এসেছি, আর একটু বাকি। শেষবেলায় এই সিঁড়ি উঠতে বেশ কষ্ট হচ্ছে। সোমনাথ টেম্পলের ওপর থেকে, মাঙ্কি টেম্পলের ওপর থেকে কাঠমান্ডুর অপূর্ব ভিউ পাওয়া যায়। কাঠমান্ডু শহরটাকে গোটাটা দেখা যায়। আগে আপনাদের ভিউটা দেখাই, তারপরে মন্দির দেখাবো। সূর্য ডুবে গেলে আর কিছু দেখতে পাবো না। এই দেখুন কি অপূর্ব ভিউ, বিকেলবেলায় দারুণ লাগছে, দুরন্ত, অসম্ভব সুন্দর একটা ভিউ পেলাম। আচ্ছা একটা জিনিস বলে রাখি, এটা যদিও শম্ভু মন্দির, তা কিন্তু এখানে বুদ্ধ মন্দির। এটা বুদ্ধের মূর্তি আছে এখানে। মারাত্মক হাওয়া দিচ্ছে এখানে, বেশ সুন্দর লাগছে। এই সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে হাঁপিয়ে গেছিলাম, তো ঘেমে গেছিলাম, তাই এখানে দারুণ লাগছে এখন হাওয়াটা। শম্ভুনাথ মানে সেলফ ক্রিয়েটেড। মনে করা হয় প্রায় 2000 বছর আগে এই মন্দির নিজে থেকেই তৈরি হয়েছিল। এই মন্দিরের আরেক নাম মাঙ্কি টেম্পল, কারণ পাহাড়ের এই জঙ্গলে অনেক মাঙ্কি থাকার কারণে এই রকম নাম দেওয়া হয়েছে। এই হচ্ছে এখানে বুদ্ধের মূর্তি আছে। ফটোগ্রাফি অ্যালাউড নয়, তাই আপনাদের দেখাতে পারলাম না। ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউড নয়। গান্ধীজি কি 3 বান্দার, এখানে 4 বান্দার, সঙ্গে বাচ্চাও আছে। এবার থামেল মার্কেট। জয়ন্ত উঠতে পারেনি, জয়ন্ত নিচেই দাঁড়িয়ে আছে। আমি এখানে দেখে নিলাম, আপনাদেরকেও দেখিয়ে দিলাম। এবার যাব থামেল মার্কেট। লাইট জ্বলে গেছে, বিকেল হয়ে গেছে। আজকে সারাদিনে বেশ লম্বা প্রোগ্রাম ছিল। আপনারা আসলেও এমনি করে ঘুরতে পারেন এই পাবলিক ট্রান্সপোর্টে, কিন্তু একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরতে হবে, কিন্তু খরচা আপনার অনেক বেঁচে যাবে। এই যে সামনের এই যে চকটা আছে, এই চকটার ডান পাশে, ডান দিকে ঘুরে গেলেই থামেল মার্কেট,
আর এই দিক দিয়ে সোজা একটুখানি গেলেই 5 মিনিট হাঁটলেই এই সোজা আমাদের হোটেল, একদম কাছেই 5-7 মিনিট হাঁটলেই ওয়াকিং ডিস্টেন্সে থামেল মার্কেট। একটা গরম গরম চা পান করে আর হোটেলে একটু রেস্ট নিয়ে আমরা চলে এসেছি থামেল মার্কেটে। থামেল মার্কেটে তো আমরা গতকালও এসেছিলাম, কিন্তু আজকে আপনাদেরকে দোকানে কীরকম কী জিনিস পাওয়া যায় তা একটু বার্গেনিং করেও দেখাবো। আমরা নেব কিছু জিনিস। আলো ঝলমলে বিভিন্ন রেস্তোরাঁ, ক্যাফে, গান বাজনা, বিভিন্ন জামা কাপড়, খাবার, ফল, সবজি দোকান, থামেল মার্কেট সব মিলিয়ে কাঠমান্ডুর একটি জনপ্রিয় শপিং এলাকা। থামেল মার্কেটে কিন্তু পোখরা মার্কেটের মতো এরকম প্রচুর দোকান আছে, বিশেষ করে ট্রেকিংয়ের যে সমস্ত জিনিসপত্র পাওয়া যায় তার দোকান। একটা হোলসেল দোকানে এসছে, এই যে জ্যাকেটগুলো এগুলো 1500 নেপালি বলছে। এখন দরদাম চলছে, দেখছি কি করা যায়। খারাপ না, ভালো, কিন্তু দামটা মনে হচ্ছে একটু বেশি বলছে। আমার তো মনে হচ্ছে পোখরাতে এর থেকে কম দাম ছিল। একটা জ্যাকেট পছন্দ হয়েছিল, 1500 এমসি বলছিল, আমি 1200 এমসি বললাম, কিছুতেই দিল না। আর তার মধ্যে লোডশেডিংও হয়ে গেল, আর নেওয়া হলো না। কালকে একবার ট্রাই করবো, যদি সময় পাই তাহলে আসবো, নাহলে আর তো কিছু নেওয়া হবে না। তবে আমার মনে হয়েছে যে এখানে কোয়ালিটি বোঝা খুব মুশকিল, কোথায় ভালো আর কোথায় খারাপ। এখানে কোয়ালিটি আর পোখরার কোয়ালিটির মধ্যে কি তফাৎ আছে আমি বুঝতে পারলাম না। বুঝতে পারলে আলাদা ব্যাপার ছিল, বোঝা আমাদের পক্ষে সম্ভব নয়। তো বিভিন্ন রকম দাম বলছে, জিনিসগুলো দেখলে একই রকম মনে হবে, কিন্তু দামের ফারাক নেই। তো কোনটা ভালো কোনটা সঠিক এই বোঝার ক্ষমতা আমার নেই। আপনারা আসলেও একটু দেখে শুনে তারপরে কিনবেন। এর পরের পর্বে আপনাদের দেখাবো কাঠমান্ডু উপত্যকা আর একটি দরবার স্কয়ার, ভক্তপুর দরবার স্কয়ার, এবং নাগারকোট থেকে অপূর্ব প্যানোরামা ভিউ। আজকে এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, বেশি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।